সময় সংবাদের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। বৃষ্টির পর লক্ষ্মীপুরে বাড়তে শুরু করছে বন্যার পানি। পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন ৩ উপজেলার কয়েক লাখ মানুষ। অনেকেই ছুটছেন আশ্রয় কেন্দ্রে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় দুর্গম এলাকার মানুষেরা পাচ্ছেন না খাবার সহায়তা। লক্ষ্মীপুর থেকে বিস্তারিত জানিয়েছেন আতাউর কাউসার। লক্ষ্মীপুর পুলিশ লাইনের সামনে যে মূল সড়ক তার পাশেই এই জায়গাটিতে যে পরিমাণ পানি জমেছে আপনারা দেখতেই পাচ্ছেন। আমার পেছনে যে বাসাগুলো আছে সেই ঘরগুলোর বাসিন্দারা আরও দুদিন আগে এই ঘর থেকে চলে যেতে বাধ্য হয়েছেন, কারণ আর দুদিন আগ থেকে এখানে এই প্রচণ্ড পরিমাণ পানি উঠছিল। তারা জানিয়েছেন গত দুদিন আগ পর্যন্ত তারা এই বাসাগুলোতে ছিলেন। কেউ খাটের নিচে ইট দিয়ে খাট উঁচু করে খাটে অবস্থান নিয়েছিলেন। প্রায় প্রত্যেকটি ঘর অর্ধেক পরিমাণ পানির নিচে তলিয়ে গেছে এবং এখানকার বাসিন্দারা বলছেন এখানে এ ধরনের প্রায় শখানেক ঘর রয়েছে। সেই শখানেক ঘরের অন্তত 4 থেকে 500 মানুষ এখন রাস্তার পাশে অথবা নিকটস্থ কোথাও কোনো আশ্রয় কেন্দ্রে গিয়ে অবস্থান নিয়েছেন। কালকে সকালে যান দেখছি বেশি বাড়তি মানে খাড়ের উপরে নিচে ইট দি উপরে আসিলাম, ওখান থেকে থাকতে পারি না, তো বাইরে গেছি। খাওয়া দাওয়া এখানে করার মতো কোনো ক্যাপাসিটি নাই এবং করার মতো কোনো জায়গা নাই। খাট ডুবে গেছে, যা আসছিল যাবতীয় জিনিস ডুবে গেছে, তুলতে পারিনি। ফেনীর যে প্রচণ্ড বন্যার পানি, সেই বন্যার পানি যখন ক্রমেই পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছিল তখন ধীরে ধীরে নোয়াখালী এবং লক্ষ্মীপুরের এই নিম্নাঞ্চলগুলো প্রথমে প্লাবিত হয় এবং তারপর ধীরে ধীরে পানি আরও বাড়তে থাকায় বহু জায়গায় মহাসড়ক পর্যন্ত পানির নিচে ডুবে গেছে। তো এখানকার বাসিন্দারা বলছেন স্বাভাবিকভাবেই পানির নিচে তাদের চুলো বা অন্যান্য জিনিস তলিয়ে যাওয়ার কারণে তারা রান্নাবান্নাও করতে পারছেন না। এই মুহূর্তে তারা প্রচণ্ড খাদ্য সংকটে আছেন। এই মুহূর্তে তারা পুরোপুরি নির্ভর করে আছে কোনো হৃদয়বান মানুষ যারা এই মুহূর্তে ত্রাণ বিতরণ করছেন বা সরকারি যে সংস্থাগুলো ত্রাণ বিতরণ করছেন তারা যদি তাদেরকে ত্রাণ দেন তাহলে তারা খেয়ে পরে বাঁচতে পারবে। অনেকেই এখানে গবাদি পশু বা অন্যান্য জিনিস পালনের উপর নির্ভরশীল। আমরা দেখেছি তারা নিজেদের প্রাণের তোয়াক্কা না করেও চেষ্টা করেছে তাদের গবাদি পশুগুলোকে যেন বাঁচানো যায়। যে পরিমাণ পানি এসছে সে পরিমাণ পানি সরে যেতে পারছে না, কারণ এখানকার যে আশপাশের খালগুলো রয়েছে সে খালগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে সহজে পানি সরতে পারছে না। তো এই কারণে তারা প্রশাসনের প্রতি আবেদন জানিয়েছেন যে প্রশাসন যেন দ্রুত এই খালগুলো সংস্কারের ব্যবস্থা করে। নোয়াখালী থেকে লক্ষ্মীপুর আসার পথে মহাসড়কের অনেক জায়গা দেখেছি যেগুলো পানির নিচে প্লাবিত হয়েছে এবং যার কারণে ত্রাণবাহী যে গাড়িগুলো আসার সেগুলো কিন্তু আসতে সমস্যায় পড়ছেন এবং বিভিন্ন জায়গায় ত্রাণ পৌঁছাতে কোনো গাড়িতে করে সেই ত্রাণগুলো পৌঁছানোর উপায় নেই। মানুষ হেঁটে সর্বোচ্চ পর্যন্ত গলা সমান পানিতে যেতে পারছে, কিন্তু পানি যদি এর চেয়ে বেশি হয় তখন সেখানে মানুষও আর হেঁটে যাওয়ার উপায় নেই। লক্ষ্মীপুরের পুলিশ লাইনের সামনে থেকে আতাউর কাউসার, সময় সংবাদ। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে এই মুহূর্তে লক্ষ্মীপুর পৌর এলাকায় আছেন রিপোর্টার আতাউর কাউসার এবং ফেনীর এসএসকে এলাকায় আছেন আতিয়ার সজল। সরাসরি প্রথমে যাচ্ছি কাউসারের কাছে। লক্ষ্মীপুর জেলার অন্তত 3টি উপজেলায় এই মুহূর্তে বন্যা দুর্গত অবস্থায় আছে এবং লক্ষ্মীপুরের পূর্ব দিকের যে অঞ্চলগুলো সেই অঞ্চলগুলো বেশি প্লাবিত হয়েছে, কারণ লক্ষ্মীপুরের পূর্ব দিক থেকে অর্থাৎ ফেনী নোয়াখালীর দিক থেকে পানি লক্ষ্মীপুরের দিকে আসছে এবং ক্রমে এটা পশ্চিম দিক থেকে এক পর্যায়ে মেঘনা নদীর দিকে গিয়ে পানিগুলো সরে যাবে, এমনটি বলছেন যারা এখানে এর আগে থেকে আছেন, যারা অভিজ্ঞ, এর আগেও বন্যা পরিস্থিতি যারা দেখেছেন তারা বলছেন। তো এই মুহূর্তে আমি আছি জকসিন থেকে ভবেরহাটগামী যে সড়ক, সেই সড়কের পাশে। এখানে সড়কের পাশে দোনো পাশেই প্রচুর পানি জমে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পাকা বাড়ি পর্যন্ত ভবনের প্রায় 1/3 এই মুহূর্তে পানিতে পরিপূর্ণ হয়ে গেছে এবং যেসব টিনের ঘর আছে অনেকগুলো টিনের ঘর আমরা দেখেছি যেগুলো এখন অর্ধেক পর্যন্ত পানি দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। তো টিনের ঘরগুলোর বাসিন্দারা ইতিমধ্যেই আর সেখানে থাকার কোনো সুযোগই তাদের নেই, তারা সরে যেতে বাধ্য হয়েছেন। আর এখন যেই পাকা ভবনটির কথা আমি বলছি, এখানে আমি যা দেখতে পাচ্ছি এখানে এখনো মানুষজন আছেন, কিন্তু তারা বলছেন যে তাদের প্রায় খাটের কাছাকাছি পর্যন্ত পানি উঠে গেছে। আর যদি পানি বাড়ে তাহলে তারা আসলে আর এখানে থাকতে পারবেন না। সেক্ষেত্রে তারা বলছেন যে আশ্রয় কেন্দ্রগুলোতেও যেহেতু সেই পরিমাণ জায়গা নেই, তারা ছাদে উঠে যাবেন এবং এভাবেই তারা বাঁচার চেষ্টা করছেন। তো তারা বলছেন যে তারা হয়তো টিকে থাকতে পারবেন, কিন্তু পর্যাপ্ত ত্রাণ এদিকে আসছে না। অনেকেরই অভিযোগ যে ত্রাণ বিতরণের যে বিষয়টি মানুষ করছেন তারা হয়তো যানবাহনের অভাবে বা যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকার কারণে প্রত্যন্ত অঞ্চলগুলোর দিকে যেতে পারছেন না এবং প্রত্যন্ত অঞ্চলে কিন্তু বন্যা দুর্গত মানুষের সংখ্যা আরও অনেক বেশি। কারণ
তারা বলছেন যে আমরাও যতটুকু শুনেছি, গিয়ে দেখেছি যে সেই প্রত্যন্ত অঞ্চলগুলোর দিকে অর্থাৎ লক্ষ্মীপুর থেকে মান্দারি জকশিনের ভেতরে যতই দক্ষিণের দিকে যাওয়া হয় তত পানির পরিমাণ বেশি, কিন্তু সেদিকে গাড়ি চলাচলের সেই সড়কগুলো পুরোপুরি পানিতে নিমজ্জিত হয়, গাড়ি চলাচলও করতে পারছে না এবং যার কারণে তাদের কাছে পর্যাপ্ত ত্রাণও পৌঁছাচ্ছে না। তো সেক্ষেত্রে অনেকেই বলছেন যে যে কোনোভাবে নৌকা দিয়ে হলেও বা প্রশাসন যদি স্পিডবোট বা কোনো কিছুর মাধ্যমে তাদের কাছে ত্রাণ পৌঁছাতো তাহলে তারা খেয়ে পড়ে অন্তত বন্যা শেষ না হওয়া পর্যন্ত বেঁচে থাকতে পারত। এবং কথাও বলছেন যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী অনেকেই এখানকার বাসিন্দারা বলছেন যে তারা দেখেছেন যে সরকারের এই সশস্ত্র বাহিনী তারা কিন্তু বন্যায় চমৎকারভাবে কাজ করছেন, মানুষকে ত্রাণ বিতরণ করছেন, উদ্ধার কাজ পরিচালনা করছেন। তারা আহ্বান জানিয়েছেন, আবেদন জানিয়েছেন যত দ্রুত সম্ভব যেন তাদের কাছেও সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী বিভিন্নভাবে হলেও তাদের কাছে ত্রাণ পৌঁছায় এবং তাদেরকে উদ্ধার কাজ প্রয়োজন হলে সেটাও তাদেরকে উদ্ধার করার ব্যবস্থা করে। তো এটি লক্ষ্মীপুরের 3 উপজেলার কথা আমি বলছিলাম। লক্ষ্মীপুর জেলা বাদে আরও অন্যান্য অনেকগুলো জেলাতেও বন্যা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে। ফেনী থেকে এই বিষয়টি শুরু হয়েছিল। ফেনীতে আছেন আমাদের আরেক সহকর্মী আতিয়াস সজল, আমরা তার কাছে যেতে চাই সেখানকার বন্যা পরিস্থিতির সর্বশেষ জানতে। প্রায় সপ্তাহেরও বেশি সময় ধরে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ যে বন্যাটি ফেনীর উপর দিয়ে যাচ্ছে সেটি শুধু কোনো অঞ্চলকেই এখন বাকি রাখেনি, পর্যায়ক্রমে পুরো উপজেলার 6টি উপজেলায়, শুধু এই 6টি উপজেলায় না, পার্শ্ববর্তী যে জেলাগুলোর উপজেলাগুলো রয়েছে তাও পর্যায়ক্রমে আক্রান্ত হচ্ছে, যার কারণে কিন্তু নতুন নতুন সংকট তৈরি হচ্ছে এই অঞ্চল জুড়ে। আপনাকে যদি বলি, গত কয়েকদিন ধরে যে বন্যা পরিস্থিতি অস্বাভাবিক মাত্রায় অস্বাভাবিক অবস্থা ধারণ করেছে, তার কিন্তু আমরা দেখছি যে এখানে মানুষজন বিভিন্ন পর্যায়ে বিপর্যস্ত একটা জীবনযাপন যে শুরু করেছে। বাড়ি ঘরে পানি, রাস্তাঘাটে পানি, যোগাযোগ ব্যবস্থা নেই। এই অবস্থা কিন্তু সংকটের মধ্যে দিয়ে মানুষের খাবার পানির সংকট, শুকনো খাবারের সংকট, সর্বোপরি একটা হাহাকার অবস্থা তৈরি হয়েছে। আমরা যদি একটু দেখতে পাচ্ছি যে যদি আমরা এই যে দেখতে পাচ্ছেন শহরের পেট্রোল বাংলা এলাকা, সেই পেট্রোল বাংলা এলাকার চিত্র শহরের এমন, যদি এই শহরের চিত্র, যদিও গত 2 দিন আগে কিন্তু এখানে যে পরিমাণ পানি ছিল তার কয়েক গুণ পানি ছিল স্থানীয়রা যেটা বলছেন এবং আমরা যেটা দেখেছি, তাহলে শহরতলির যে অবস্থাগুলো, পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া, দাগনমিয়া, সোনাগাজীর অবস্থা তাহলে কতটা ভয়াবহ সেটি অনুমেয়। আমরা আসলে চেষ্টা করলেও সেখানে কোনোভাবে পৌঁছাতে পারছি না, কারণ হচ্ছে কোথাও কোথাও রাস্তায় পানি বুক সমান বা মাথা সমান, আবার কোথাও কোথাও সেখানে কিন্তু পরিবহন নিয়ে যাওয়া যাচ্ছে না, আবার ট্রলার বা বোট নিয়ে সেখানে যাওয়া যাচ্ছে না, কোথাও কোথাও পানির বা উঁচু জায়গার কারণে সে বোটগুলো সেখানে যাচ্ছে না, যার কারণে কিন্তু সেখানে ত্রাণও সভাবে পৌঁছানো সম্ভব হচ্ছে না। সর্বোপরি কিন্তু এই জেলার কিন্তু প্রায় 1.5 লাখের মানুষ এখন বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বা বিভিন্ন উচ্চ জায়গায় আশ্রয় করে দিয়েছে বিভিন্নভাবে। সেখানে কিছুটা খাদ্য পানি সংকট কাটলো, যারা এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্রে যেতে পারেনি বা বিভিন্ন দুর্গমের কারণে, যাদের বিশেষ করে প্রবাসী অধ্যুষিত এলাকা ফেনীতে কিন্তু এখানে অনেকে বা যাদের পুরুষ নাই সংসার বা ঘরের মধ্যে, তারা কিন্তু ছেলে সন্তান নিয়ে, স্ত্রী সন্তান, তারা কিন্তু বিপাকে পড়েছেন। এবং ত্রাণের কথা যদি বলি, বিভিন্ন জায়গা থেকে বিপুল পরিমাণ ত্রাণ যদিও আসছে, কিন্তু সেই ত্রাণ সমভাবে বন্টন হচ্ছে না, কারণ হচ্ছে 43টি ইউনিয়নে সমভাবে বন্টন না হওয়ার কারণে কোথাও কোথাও ত্রাণ বেশি যাচ্ছে বা একাধিকবার পাচ্ছে না, বা কোথাও কোথাও মোটেও পাচ্ছে না বলে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ করা হচ্ছে। ইতিমধ্যে কিন্তু যে শুকনো যে খাবার এবং পানি এবং যে বিশুদ্ধ পানির অভাবে কিন্তু ডায়রিয়া এবং যে আমাশয়ের মতো রোগ দেখা দিয়েছে, এবং যার কারণে কিন্তু এখানে নতুন বিপর্যয় শুরু হয়েছে। কিন্তু স্থানীয়রা যারা বলছেন যে বিভিন্ন জায়গা থেকে যে ত্রাণ আসছে সেটি বাংলাদেশ সেনাবাহিনী, কোস্টগার্ড, বিভিন্ন প্রশাসন এবং যে বিভিন্ন মাধ্যমে যেন সমানভাবে 43টি ইউনিয়নে যেন সব জায়গায় পৌঁছে দেওয়া হয়। যদি না হয় তাহলে কিন্তু মানুষের যে বিপর্যয়, মানবিক বিপর্যয়, যে হাহাকার, সেটি কিন্তু কাটবে না, এবং মানুষ যে বিপদের মধ্যে আছে, মানুষ যে জীবন নিয়ে সংখ্যার মধ্যে আছে, সেটি কিন্তু দিন দিন বেড়েই চলছে। তাই এখন দরকার সমন্বিত উদ্যোগ এবং যে সমবন্টন, সেগুলো যদি না হয় তাহলে কিন্তু তৃণমূলের যারা আটকা পড়া মানুষরা দুর্বিষহ জীবনযাপন করছে, তাদের পাশে যদি সমভাবে দাঁড়ানো না যায় তাহলে মানুষ কিন্তু বিপর্যস্ত হয়ে পড়ছে দিন দিন। সেখান থেকে উদ্ধার করা দরকার বলে মনে করছেন সাধারণ মানুষ। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ অবস্থা বন্যার। ফেনী এবং লক্ষ্মীপুর থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীবৃন্দ। এদিকে জামায়াত নিষিদ্ধের আদেশ প্রত্যাহার ও নিবন্ধন নিয়ে হাইকোর্টে ব্রিফ করছেন দলটির আইনজীবী শিশির মনির। সরাসরি যাচ্ছি সেখানে। দেখুন, জামাতের সামনে ইস্যু হলো এখন জামাতের নিষিদ্ধের আদেশ সরকারিভাবে প্রত্যাহার করানো। জামাতের সামনে দ্বিতীয় এজেন্ডা এখন জামাতের এই রেজিস্ট্রেশন মামলাটি
উচ্চ আদালত কর্তৃক নিষ্পত্তি করানো। এই দুই কাজ করার পর পরবর্তী পদক্ষেপ হবে এর প্রতীক কী হবে, প্রতীক কী হবে না। যেহেতু রেজিস্ট্রেশন মামলার আগে তার প্রতিজ্ঞা ছিল, আপিল বিভাগ যদি পজিটিভভাবে এই মামলা নিষ্পত্তি করেন তাহলে অতীতের প্রতীকেই তারা ফিরে পাবে, এটিই আইনগত বিধান। এটা কিন্তু রায়ের মাধ্যমে নেই, ওটা একটা ফুল কোর্টের সভায় সিদ্ধান্ত হয়েছে। সেক্ষেত্রে ফুল কোর্টের সভা আপনি কীভাবে সিদ্ধান্ত করবেন? দেখুন, ফুল কোর্ট, সুপ্রিম কোর্টের ফুল কোর্ট একটি প্রশাসনিক বডি, এটি কোনো বিচারিক কার্যকারণের ক্ষমতা তাদের নেই। আর বাংলাদেশের হাইকোর্ট বিভাগ কিংবা আপিল বিভাগ, এটি একটি বিচারিক কার্যকারণের ক্ষমতা তাদের আছে। কোনো প্রশাসনিক সিদ্ধান্ত নিশ্চয়ই কোনো বিচারিক সিদ্ধান্তের উপরে প্রাধান্য পাবে না। আপনারা নিশ্চয়ই জানেন যে 1 তারিখে 1 আগস্টে তড়িঘড়ি করে বাংলাদেশ জামায়াত ইসলামীকে এবং ইসলামী ছাত্র শিবির সহ তার অঙ্গ সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। তার 4 দিন পরে তৎকালীন ফ্যাসিবাদী সরকারের পতন হয়, নতুন সার্কামস্টেন্সেস হয়। তার অংশ হিসেবে জামাত সহ বাংলাদেশের উল্লেখযোগ্য রাজনৈতিক দলগুলোকে নতুন বাংলাদেশ গঠনের প্রক্রিয়ার সঙ্গে সংযুক্ত করা হয় এবং সেই সংযুক্তের মধ্যে জামাত ইসলামীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়। তার অংশ হিসেবে রাজনৈতিক প্রক্রিয়ায় জামাত ইসলামী অংশগ্রহণ করেছে। ডিফ্যাক্টোভাবে কোনো নিষেধের কার্যক্রম আপাতত নাই। তারপরেও যেহেতু একটি আইনি পদক্ষেপ নিয়েছিলেন, এই আইনি পদক্ষেপটি প্রত্যাহার করার জন্য কিংবা বাতিল করার জন্য আমরাও আইনগতভাবে অগ্রসর হয়েছি এবং সেটি সন্ত্রাস বিরোধী আইনের 19 নম্বর ধারা অনুযায়ী আইনগত কী পদক্ষেপ হবে তা সেখানে বলে দেওয়া আছে। সেই অনুযায়ী আমরা সরকারকে রিকোয়েস্ট করেছি, সরকার এগ্রি করেছেন, তারা সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকাণ্ড সম্পন্ন করেছেন। আমরা আশা করি আগামীকালকের মধ্যে অথবা দ্রুততম সময়ের মধ্যে এই ব্যাপারে তারা আরেকটি প্রজ্ঞাপন জারি করে আগের এই প্রজ্ঞাপনটিকে বাতিল ঘোষণা করবেন। এটি আমাদের প্রত্যাশা। আমরা সরাসরি যুক্ত ছিলাম হাইকোর্ট প্রাঙ্গণে। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে সৃষ্ট বন্যায় অসহায়দের সহায়তায় টানা 5ম দিনের মতো টিএসসিতে চলছে গণত্রাণ সংগ্রহ। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে টিএসসির সামনে। গাড়ি আসলেই মালামাল নামিয়ে স্টোর করছেন স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরা। বিভিন্ন সামগ্রীর পাশাপাশি নগদ অর্থ নিয়েও আসেন সব বয়সী মানুষ। তবে শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কেউ নিজের জমানো টাকা, কেউ শখের সাইকেলের টাকা, আবার কেউ নিয়ে আসছে জন্মদিন উদযাপনের টাকাও। এর আগে রোববার পর্যন্ত অনলাইন অফলাইন মিলিয়ে সংগ্রহ করা হয়েছে 5,23,00,000 টাকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন রিপোর্টার মনির হোসেন এবং চট্টগ্রামের 16 শহর রেল স্টেশনে আছেন শফিকুল আলম। সরাসরি প্রথমেই যাচ্ছি মনিরের কাছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টিএসসির যে চিত্র, সেই চিত্র কিন্তু বদলাতে শুরু করেছে। সকাল থেকে আমরা গণত্রাণ সংগ্রহ কর্মসূচির এই টিএসসি স্থল যেভাবে দেখিয়েছিলাম, এখন কিন্তু সেই চিত্রটা কিন্তু বদলেছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ কিন্তু বাড়তে শুরু করেছে। এখানকার যেই টিএসসিতে আমরা জানিয়ে রাখি, সকাল থেকেই জানিয়েছিলাম যে টিএসসিতে নগদ অর্থ এবং যে খাদ্য সামগ্রী আছে সেসব সংগ্রহ করা হচ্ছে এবং অন্যান্য যেসব জামা কাপড় এবং অন্য সামগ্রীগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র সেখানে আসলে সংগ্রহ করা হচ্ছে। এবং এই টিএসসিতে নগদ অর্থ এক পাশে এবং অন্য পাশে বিভিন্ন গাড়ি পরিবহন এবং ব্যক্তিগত উদ্যোগে যেসব খাদ্য সামগ্রী নিয়ে আসা হচ্ছে সেসব সংগ্রহ করা হচ্ছে। আমরা সকাল 10টা থেকে দেখেছি এবং এখানে ব্যক্তি উদ্যোগে যেমন আসছে, সেক্ষেত্রে বিভিন্ন প্রাতিষ্ঠানিক উদ্যোগে এবং বিভিন্ন সংস্থার উদ্যোগে কিন্তু খাদ্য সামগ্রী আসছে এবং সেগুলো এখানকার যে স্বেচ্ছাসেবীরা আছে তারা সেগুলো গ্রহণ করছে এবং সেগুলো তারা স্টোরেজ করার চেষ্টা করছে। এবং আমরা যেটি দেখেছি গত 4 দিন ধরে যেই পরিমাণ ত্রাণ আসলে এসেছে, আজকেও কিন্তু সেরকমই আসলে আমরা মানুষের ভিড় দেখতে পাচ্ছি। সকাল থেকে যেই ভিড় ছিল তার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও বাড়ছে এবং ধারণা করা হচ্ছে দুপুর নাগাদ, মানে দুপুরের পর এই সংখ্যাটা আরও বাড়তে পারে। এবং আমরা যেই হিসাবটা আসলে এই কয়দিন আসলে সমন্বয়করা দিচ্ছেন, গতকাল পর্যন্ত প্রায় 5,23,00,000 টাকা তারা সংগ্রহ করেছে এবং প্রতিদিন সেই
গড়ে 1.5 থেকে 2 কোটি টাকা তারা সংগ্রহ করছে। তো সেই ধারাবাহিকতায় আজকেও তারা বলছে তাদের লক্ষ্যমাত্রা এমনই আছে, এমনই আসলে তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে আজকেও। এবং সেই সাথে যেই ত্রাণগুলো আসছে এবং অপরদিকে কিন্তু ত্রাণগুলো পাঠানোর জন্য তারা প্রস্তুত করছে, বিভিন্ন স্বেচ্ছাসেবকরা তারা প্যাকেজিং করছে, প্যাকেজিং করে তারা বিভিন্ন ট্রাকের মাধ্যমে এবং বিমান বাহিনীর সহায়তায় হেলিকপ্টারের মাধ্যমেও আসলে ত্রাণগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। সেই কার্যক্রম তাদের চলমান রয়েছে। তো এই ছিল আমাদের এই যে ত্রাণ কার্যক্রম চলছে এবং সকাল 10টা থেকে শুরু হয়েছে এই কার্যক্রম রাত 10টা পর্যন্ত আসলে চলতে থাকে। এবং আজকেও আমাদেরকে যেটি জানিয়েছে রাত 10টা পর্যন্ত টিএসসিতে এই নগদ অর্থ এবং খাদ্য সামগ্রী চলবে এবং পাশাপাশি শারীরিক শিক্ষা কেন্দ্রে তাদের যে বস্ত্র সংগ্রহ চলছে সেগুলো চলতে থাকবে। তো টিএসসি থেকে ত্রাণ সংগ্রহের এই ছিল আমার কাছে সবশেষ। এখন চলে যাব চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী শফিকুল আলম। শফিকের কাছে জানবো চট্টগ্রামের ত্রাণ কার্যক্রমের বিষয়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সমন্বয়ে কিন্তু চট্টগ্রামের যে কেন্দ্রীয়ভাবে কিন্তু 16 শহরে গণত্রাণ কর্মসূচি সংগ্রহ চলছে এবং সেখানে কিন্তু শিক্ষার্থীরা তারা কন্ট্রোল রুম খুনে সেই যে ত্রাণগুলো সংগ্রহ করছেন, সেখানে নারী পুরুষ সর্বস্তরের মানুষ তারা কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিন্তু সে ত্রাণ দিচ্ছেন এবং নগদ টাকা পয়সা দিচ্ছেন। ঢাকার মতো চট্টগ্রামেও চলছে এই নগদ টাকা উত্তোলন সহ নানা ত্রাণ কর্মসূচি এবং এখানে দূর দূরান্ত থেকে যারা নারী পুরুষ যারা আছে তারা কিন্তু সেই টাকাগুলো নগদ টাকা কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করছেন। আপনি হয়তো জানেন ঢাকা টিএসসিতে যেভাবে বিভিন্নভাবে নারী পুরুষ দল সবাই মিলে কিন্তু টাকা দিচ্ছে, ঠিক একইভাবে কিন্তু চট্টগ্রামেও কিন্তু টাকা দেওয়া হচ্ছে, নগদ টাকা দেওয়া হচ্ছে এবং তারা গত 4 দিন ধরে চট্টগ্রাম বিভিন্ন জায়গায় কিন্তু এই টাকাগুলো উত্তোলন করা হচ্ছে এবং যে বিভিন্ন পানি এবং শুকনো খাবার সহ কাপড় সব ধরনের পণ্য কিন্তু এখানে জমা নেওয়া হচ্ছে এবং সেগুলো ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ এবং চট্টগ্রামে যে 9টি উপজেলা রয়েছে সেখানে ট্রাক ভর্তি করে পাঠিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ সারাদিন যে ত্রাণগুলো জমা হয় এখানে সংগ্রহ হয় সেগুলো পরের দিন কিন্তু ট্রাকে করে সেগুলো পরে বিভিন্ন জায়গায় কিন্তু পাঠিয়ে দেওয়া হচ্ছে। এখানে আসলে এক যে নতুন বাংলাদেশের যে স্বপ্ন তারা দেখেছিল শিক্ষার্থীরা, সেই স্বপ্ন বাস্তবায়নের পথে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে এবং তারা বলছে এটাই হচ্ছে নতুন বাংলাদেশ এবং নতুন বাংলাদেশ এমনই হওয়া উচিত। অর্থাৎ এই বন্যার দুঃসময়ে কিন্তু মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে এবং সর্বস্তরের মানুষ তাদেরকে সহায়তা করছে। এখানে রাত জেগে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু সেই প্রাণগুলো সংগ্রহ করছে। এখানে একটি 30 থেকে 40 জনের একটি দল সারা রাত তারা এখানে থাকেন এবং সারা দিন এখানে থাকেন এবং পালা করে কিন্তু তারা সেই দায়িত্বগুলো পালন করছে। তো যেটি বলা যায় এক কথায় যে শিক্ষার্থীরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন তারা দেখেছিল সেটি বাস্তবায়ন হচ্ছে বলে তারা জানাচ্ছেন এবং মানুষ সবাই হাতে হাত মিলিয়ে কিন্তু এখানে ত্রাণ দিচ্ছে এবং সংগ্রহ করে সেগুলো বিভিন্ন জায়গায় বন্য কবিতা গালায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই ছিল আমার সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে এবং তার আগে যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে। সময় সংবাদে আরও থাকছে, কয়েকদিনের বৃষ্টির প্রভাব রাজধানীর কাঁচা বাজারে সরবরাহ সংকটে সব ধরনের সবজি কেজিতে বেড়েছে 15 টাকা। ঝাল ও ঝাঁঝ বেড়েছে কাঁচা মরিচ, পেঁয়াজের ব্রত আছে। কোনো চক্রান্ত বাস্তবায়ন করতে দেয়া হবে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আনসার সদস্যদের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে এসে সকালে ঢাকা মেডিকেলে এসব কথা বলেন উপদেষ্টা। রোববার রাতে সচিবালয়ের সামনে আনসার সদস্যদের হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ অন্তত 40 শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে গুরুতর কয়েকজনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা জানান আহতদের অধিকাংশের মাথায় আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে বেশিরভাগকে ছেড়ে দেওয়া হলেও ভর্তি রাখা হয়েছে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে। রোববার সারাদিন সাধারণ আনসার সদস্যরা সচিবালয় অবরুদ্ধ করে রাখে। রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আটকে পড়া উপদেষ্টা সমন্বয়কদের বের করে আনতে গেলে তাদের উপর হামলা চালানো হয়। এতে প্রায় অর্ধশত শিক্ষার্থী আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত শিক্ষার্থীদের খোঁজ খবর নিয়েছেন সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার হায়দার আলী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর
গত রাতে সচিবালয়ে যে বর্বর হামলা চালানো হয়েছে, সেই হামলার ঘটনায় ঢাকা মেডিকেল এখন পর্যন্ত 5 জন ভর্তি রয়েছে। এদের মধ্যে অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ভর্তি রয়েছেন এখানকার ক্যাবিনে। এই শিক্ষার্থীদের দেখতে কিছুক্ষণ আগে হাসপাতালে এসেছিলেন আইন উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা। এছাড়া সাথে ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং সাধারণ সম্পাদক রাশেদ। কিছুক্ষণ আগে তারা এখানে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে আমাদেরকে ব্রিফ করেছেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে তিনি বলছিলেন যে গত রাতে সচিবালয়ে যারা আক্রমণ করেছে ছাত্রছাত্রীদের উপর, তারা আসলে আনসার বেশি কিছু ছদ্মবেশী যারা কিনা এতদিন এই 16-17 বছর দেশে অরাজকতা সৃষ্টি করেছে, তারাই বিভিন্নভাবে ছদ্মবেশে ফিরে আসছে এবং তারা এই বর্বর হামলা চালিয়েছে। এছাড়া আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সাথে কথা বলছিলাম। তিনি বলছিলেন যে গতকাল সচিবালয়ের সামনে রাত 8টার পর যেই আনসার সদস্যরা হামলা চালিয়েছে, সেই ঘটনায় অন্তত 40 জন আহত হয়ে ঢাকা মেডিকেলে এসেছিলেন। এদের মধ্যে অধিকাংশেরই মাথায় আঘাত রয়েছিল, তাদের শরীরে ইট পাটকেলের আঘাত, লাঠিপেটা করা হয়েছে এবং বেপরোয়াভাবে আসলে থেকে মারধর করা হয়েছিল। তাদেরকে যখন নিয়ে আসা হয়, এরপরে প্রাথমিক চিকিৎসা দিয়ে অধিকাংশকে ছেড়ে দেওয়া হয়েছে। গুরুতর আহত 5 জনকে মূলত এখানকে ভর্তি রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সহ সমন্বয়ক এবং আরও কয়েকজন শিক্ষার্থী এবং একজন পথচারী। তাদেরকে জরুরি বিভাগে এখনও চিকিৎসা দেওয়া হচ্ছে। সকাল থেকে আমরা দেখছিলাম যে চিকিৎসকের তৎপরতা, আসলে একটি মেডিকেল টিম তাদের নিয়ে কাজ করছেন। তাদের কয়েকজনকে সিটি স্ক্যান করানো হয়েছে, এক্স রে করানো হয়েছে, তাদের বিভিন্ন এক্স-রে করানো হয়েছে এবং তাদের বিষয়ে চিকিৎসক বলছেন যে এদের মধ্যে খুব একেবারে মুমূর্ষু কেউ নেই, তবে যারা আছে কিছুটা গুরুতরই এবং তাদের সার্বক্ষণিক চিকিৎসা এখানে দিচ্ছেন। কিছুক্ষণ আগেই আমি যেটা বলছিলাম, কিছুক্ষণ আগেই শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং জ্বালানি উপদেষ্টা তাদেরকে দেখতে এসেছিলেন এবং তাদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নিয়েছেন। তো এই ছিল ঢাকা মেডিকেল থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা মেডিকেল। 16 ঘন্টা পার হলেও নিয়ন্ত্রণে আসেনি নারায়ণগঞ্জের গাজী টায়ার কারখানার আগুন। থেমে থেমে দাহ্য পদার্থের বিস্ফোরণে কেঁপে উঠছে আশপাশের এলাকা। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। এখন পর্যন্ত 14 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে এখনও অনেকেই আটকা। রতন মজুমদারের ছবিতে নারায়ণগঞ্জ থেকে বিস্তারিত জানিয়েছেন দিন মোহাম্মদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসীতে অবস্থিত গাজী টায়ার ফ্যাক্টরিতে রোববার রাত 9টায় আগুনের সূত্রপাত। রাতভর দাউ দাউ করে জ্বলে আগুনের লেলিহান শিখা। থেমে থেমে বিস্ফোরণে কেঁপে ওঠে আশপাশের এলাকা। স্থানীয়দের খবরে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস। ডেমরা, কাঁচপুর, আদমজি ইপিজেড ও কাঞ্চন ফায়ার স্টেশন থেকে একে একে যোগ দেয় 11টি ইউনিট। স্থানীয়রা বলছেন, সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তারের পর থেকে কারখানাটিতে গণহারে লুটপাট চলে। লুট করতে গিয়ে শতাধিক মানুষ ভেতরে আটকাও পড়েন। গাজী সাহেব ধরা খাওয়ার পরের থেকে ভোর থেকে লুট হইতাছে, কোনো আইন প্রশাসন নাই, কিচ্ছু নাই। 2 জন লোক আছে পরিচিত, মানে হেরাও ভিতরে আটকা আছে। হেরা 10টার দিকে ঢুকছে, তখন ফোন ঢুকছে, রিং হয়েছে। রিং হওয়ার পরে এখন বর্তমানে ফোন 2টারই সুইচ অফ। এদিকে ভবনটির ভেতরে থাকা স্বজনদের ফেরার অপেক্ষায় পরিবার পরিজনের আহাজারিতে ভারী হয়ে ওঠে কারখানা এলাকা। আমার স্বামী এই জায়গায় আসছে 8:30 বাজে, আসার পরে থেকে আর পাই না। ছেলে আর ভাই আইছিল, ভিতরে নাকি ভিতরেই। ফায়ার সার্ভিসের 11টি ইউনিট একযোগে কাজ করেও আগুন সারা রাতে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। অবকাঠামোগত প্রতিবন্ধকতা ও ভেতরে থাকা টায়ার উৎপাদনের দাহ্য পদার্থের কারণে ব্যাপারটি জটিল হয়ে পড়ে বলে জানায় দমকল কর্মকর্তারা। আগুনের যে অবস্থা আপনারা জানেন, এর ভিতরে টায়ার এবং টায়ার তৈরির বিভিন্ন রকম কেমিক্যালস, বিভিন্ন রকম উপকরণ বা ম্যাটেরিয়ালস আছে। তো আমরা চেষ্টা করে যাচ্ছি বিভিন্ন শেডে আগুন, একটা শেডের সাথে আরেকটা শেড লাগানো, অনেক লম্বা লম্বা শেড। তো আগুন সে কারণে ভিতরে ঢুকে যে আগুন নিবানোর যে সিস্টেম, এই সিস্টেমটা এখনো পর্যন্ত আমরা বের করতে পারিনি। তবে আমরা চেষ্টা করতেছি ভিতরে বাইরে সব দিক থেকে আগুনকে একটা নির্দিষ্ট জায়গায় কনফাইন করার জন্য। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসলে কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দেখছেন সহায়তায় ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে একথা বলেন তিনি। দেশবাসীর উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন,
ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলা ভয়াবহ বন্যায় আক্রান্ত। এসব এলাকার মানুষের খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধ প্রয়োজন। তাই ভেদাভেদ ভুলে ধর্মীয় মূল্যবোধকে জনকল্যাণে নিয়োজিত করার আহ্বান জানান রাষ্ট্রপতি। ধর্ম, বর্ণ নির্বিশেষে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে। সকল ধর্মের মূল বাণী হচ্ছে মানব কল্যাণ। ভয়াবহ বন্যায় বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের 11টি জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অসহায় এসব লোকদের নিরাপদ আশ্রয়ের পাশাপাশি জীবন ধারণের জন্য খাদ্য, পানি ও ঔষধ সহ বহুমুখী সহায়তা প্রয়োজন। সরকার বন্যা কবলিত মানুষের সহায়তায় সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র জনতাও তাদের সাধ্যমতে সহায়তা দিয়ে যাচ্ছে। দেশের এই সংকটকালে বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। মহাজন্মাষ্টমীতে মন্দিরে মন্দিরে শ্রীকৃষ্ণের প্রার্থনা, পূজা অর্চনা করছেন সনাতন ধর্মাবলম্বীরা। এই মুহূর্তে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আছেন রিপোর্টার মাইমুনা হায়দার। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানীতে মন্দিরে মন্দিরে পালিত হচ্ছে মহা জন্মাষ্টমীর মহা উৎসব। রাজধানী জুড়ে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি ঢাকেশ্বরী মন্দিরে সকাল থেকেই চলছে গীতা পাঠ, যজ্ঞ এবং বিভিন্ন অস্থিরতার দূর করার জন্য তারা প্রার্থনা করছেন শ্রীকৃষ্ণের কাছে। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে এবারে তাদের উৎসবের ব্যয় সংকোচন করে সেই অর্থ তারা বন্যা দুর্গতদের সহায়তায় দান করবেন বলেও একটি সিদ্ধান্ত এসেছেন। এছাড়া সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে উৎসব মুখর পরিবেশে প্রতিবারের মতোই পালন করা হচ্ছে মহা জন্মাষ্টমী উৎসব। হিন্দু পুরাণ মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। তারা বিশ্বাস করেন সকল ধরনের অশুভ শক্তি দূর করতে শ্রীকৃষ্ণের আশীর্বাদে সম্ভব যাবতীয় অন্ধকার দূর করা। সেই সাথে তারা যেটি বলছেন যে এবারের জন্মাষ্টমীর উদ্দেশ্য সকল ধরনের মানবে মানবে বিভেদ, বৈষম্য দূর করা। তার জন্য তারা সকাল থেকে এখানে গীতা যজ্ঞ চলছে। একই সঙ্গে আমরা দেখতে পেয়েছি যে রাজধানী জুড়ে বিভিন্ন জায়গা থেকে সনাতনী ধর্মাবলম্বীরা মন্দিরে এসছেন মহা জন্মাষ্টমী উৎসব পালন করতে। এছাড়া আমরা যেটুকু জানতে পেরেছি যে এখনো আসলে প্রতিবার যেই মিছিলটি তারা বের করেন রাজধানীর স্বামীবাগ থেকে, সেই মিছিলটি বের করবেন কিনা সেই বিষয়ে এখনো তারা সিদ্ধান্ত নিতে পারেননি, যেহেতু নানান কারণে হচ্ছে এবারের আয়োজনটি সীমিত করে আনার চেষ্টায় ছিলেন তারা। একই সঙ্গে আমরা দেখতে পেয়েছি যে মন্দিরের বাহিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীও সজাগ দৃষ্টিতে রয়েছে। আমাদেরকে ভক্তরা জানিয়েছেন তারা চান দেশে শান্তি ফিরে আসুক, সকল ধরনের বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার অবস্থান। তার জন্যই তারা আজকের দিনটিতে শ্রীকৃষ্ণের অবদানকে স্মরণ করছেন। তারা বলছেন শ্রীকৃষ্ণ এসেছিলেন জগতের সকল অশুভ শক্তিকে দূর করতে, তাই আজকে দেশের এমন অবস্থায় শ্রীকৃষ্ণের প্রয়োজন তারা অনুভব করছেন বলেও জানিয়েছেন। একই সঙ্গে আজকে আসলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর সার্বজনীন পূজা কমিটি তারা বিভিন্ন জায়গায় এই মহা জন্মাষ্টমী উৎসব পালনের জন্য নানান কর্মসূচি নিয়েছেন। সন্ধ্যায় পূজা হবে বলেও আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে এই ছিল আমার কাছে সবশেষ প্রসঙ্গ। বানের জলে ভাসছে কুমিল্লার বিভিন্ন উপজেলা। এই মুহূর্তে কুমিল্লার বুড়িচং উপজেলায় ফকির বাজার উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আছেন রিপোর্টার ইশতিয়াক আহমেদ। সরাসরি যাচ্ছে তার কাছে।
গতকাল থেকে যদি বলতে চাই যে ব্রাহ্মণপাড়া যে উপজেলা, সেই উপজেলার 3টি ইউনিয়ন কিন্তু প্লাবিত হয়েছে এবং প্রতিনিয়তই যে বন্যার পরিস্থিতি সেটা কিন্তু অবনতির দিকে যাচ্ছে। এবং আমরা নতুন করে জানতে পেরেছি যে ব্রাহ্মণপাড়া উপজেলার আরো 2টি যে ইউনিয়ন সেটি কিন্তু প্লাবিত হয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কুমিল্লা বুড়িচং উপজেলার ফকিরবাজার উচ্চ বিদ্যালয়ে, এই যেটি আশ্রয় কেন্দ্র, সেখানে প্রায় 400-এর অধিক যারা বন্যা কবলিত পরিবার এখানে অবস্থান করছেন, অত নিরাপদ স্থানে অবস্থান করছেন। এবং সেখানে তার পাশাপাশি গবাদি পশু কিন্তু এখানে রাখা হয়েছে। অর্থাৎ এখানে যারা অবস্থান করছেন এই মুহূর্তে তাদেরকে কিন্তু সার্বিকভাবে যারা স্থানীয় রয়েছে তারা সহযোগিতা করছে। এবং বিশেষ করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যে ত্রাণগুলো আসছে তাদেরকে সব ধরনের ত্রাণ, বিশেষ করে শুকনো খাবার, সালাইন এবং যে বিশুদ্ধ পানি তাদেরকে সরবরাহ করা হচ্ছে। একটি বিষয় জানা রাখতে চাই যে কুমিল্লা এখন পর্যন্ত আমরা যা জানতে পেরেছি যে কুমিল্লা যে সদর উপজেলা রয়েছে সেখানে কিন্তু 2টি ইউনিয়নে প্রায় 38টি গ্রাম প্লাবিত হয়েছে, প্রায় পানিবন্দী রয়েছে 40-45 হাজার মানুষ। এবং আমরা গতকালকে জানতে পেরেছি যে বন্যায় কবলিত এবং পানি কবলিত হয়ে প্রায় পাঁচজন মৃত্যুবরণ করেছে বলে আমরা জানতে পেরেছি। এর মধ্যে তিতাস উপজেলায় রয়েছে 2 জন এবং বুড়িচঙ্গে রয়েছে 3 জন। 5 জন নিহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তার পাশাপাশি পুরো যদি কুমিল্লা জেলা জুড়ে আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে একেবারে 17টি উপজেলার মধ্যে 14টি উপজেলায় প্রায় প্লাবিত হয়েছে। আর বিশেষ করে যে ফেনী যে বন্যা, সেই বন্যার প্রভাব কিন্তু একেবারে ছেয়ে গেছে কুমিল্লা 14 গ্রাম উপজেলা, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, এই 3টি উপজেলায় ছড়িয়ে পড়েছে। এবং এখানে কিন্তু প্রায় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে এবং সেখানে আটকে রয়েছে প্রায় 5,000 পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। এবং তারা আমাদেরকে জানিয়েছে যে বিশেষ করে তারা যে 3টি উপজেলা রয়েছে, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ এবং 14 গ্রাম, সেখানে কিন্তু তারা পরিমাণ মতো ত্রাণ পাচ্ছে না, সেখানে কিন্তু ত্রাণ পৌঁছাচ্ছে না। এবং তারা কিন্তু সেখানে শুকনো খাবার এবং বিশুদ্ধ পানি এবং খাবার স্যালাইনও পাচ্ছে না, যাতে করে তারা দুর্ভোগে তাদের জীবন পোহাতে হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ কুমিল্লা। বৃষ্টির প্রভাব বাজারে, সরবরাহ সংকটে রাজধানীতে সব ধরনের সবজির দাম চড়া, কেজিতে বাড়তি 10 থেকে 15 টাকা। পেঁয়াজে বেড়েছে 10 টাকা, আর এক রাতেই 40 টাকা বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকায়। তবে আগের অবস্থায় রয়েছে মাছ ও মাংসের দর। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কয়েকদিনের বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে। সোমবার সরকারি ছুটি হলেও কারওয়ান বাজারের দৃশ্যপটে কম ছিল ক্রেতা সমাগম। কিন্তু সরবরাহ সংকটে সবজির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 15 টাকা। পটল, বেগুন, কাঁকরোল, চিচিঙ্গা, কচুরমুখী, করলা সহ বেশিরভাগের দাম 40 থেকে 70 টাকা। পেঁপে 35-40, লাউ 60 টাকা 50 টাকা বিক্রি করি। বেগুন 70 টাকাও, আজকে বেগুনের দামও বেশি, 70 টাকা 60 টাকা বিক্রি করি। আমি যে বলবো যে কোনোটা কমছে, একটাও কমে নাই। আজকে সবই আটার দাম বাড়ছে, কিছুটা বাড়ছে, কেজিতে 7-8 টাকা কেজিতে বাড়ছে বর্তমানে। গাজর কিনছিলাম গত পরশু দিন, আমি একটু কম, আজকে একটু বাড়তি। আলু কিনছি এক পাল্লা যেমন 260 টাকা দিয়ে, আজকে কিনছি 280 টাকা, মানে কিছুটা বাড়তি। এদিকে এক রাতেই ঝাল বেড়েছে কাঁচামরিচের, 30 থেকে 40 টাকা বেড়ে কেজি বিক্রি হচ্ছে 200 টাকায়। গতকাল ছিল আপনার 160 টাকা, তার আগে ছিল আপনার 200 টাকা 240 টাকা, আজকে আবার 200 টাকা। প্রতিকূল আবহাওয়ায় পরিবহন সংকটে ঝাঁজ বাড়তি পেঁয়াজের, 2-3 দিনে প্রায় 10 টাকা বেড়ে 120 টাকায় ঠেকেছে 1 কেজির দাম। বন্যার কারণে, পানি ছাড়ার কারণে গাড়ি ঘুরে আসবে না, এই জন্য একটু টান পড়ছিল। বিভিন্ন বাজারে পেঁয়াজ আছে, বিভিন্ন দাম আছে, পাবনা পেঁয়াজের দাম বেশি। বাজারে কিছুটা কমেছে মুরগির দাম। ব্রয়লার 107 টাকা ও সোনালী মুরগি বিক্রি হচ্ছে 220 থেকে 240 টাকায়। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। বৈরী আবহাওয়ার কারণে সাগরে মাছ ধরতে পারছেন না জেলেরা। যারা যাচ্ছেন তাদের জালে মিলছে না কাঙ্ক্ষিত রূপালী ইলিশ। এ কারণে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কমে গেছে ইলিশের সরবরাহ, সঙ্গে বেড়েছে দামও। 65 দিনের সরকারের নিষেধাজ্ঞা কাটিয়ে 23 জুলাই সাগরে নামেন জেলেরা। তবে বৈরী আবহাওয়ার কারণে গত 1 মাসের বেশি সময় তাদের থাকতে হয়েছে উপকূলের কাছে। যারা সাগরে যাচ্ছেন তাদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। সাগরে মাছ না পাওয়ার কারণে ইলিশের সরবরাহ একেবারে কমে গেছে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে, সঙ্গে বেড়েছে দামও। সংশ্লিষ্টরা বলছেন মাছ শিকারের প্রয়োজনীয় উপকরণের মূল্য বৃদ্ধির কারণে সহসাই কমছে না ইলিশের দাম। নদীতে প্রচুর মাছ আছে, কিন্তু মাছ আবহাওয়ার ঋতুতে আমরা ভালো পাইতে পারতেছি না। সবেমাত্র মাছ ইলিশের মৌসুম শুরু হয়েছে, যার কারণে দাম একটু বেশি। ইলিশ কম দামে দেশ খাইতে পারবেন না, তেলের যে দাম
তেলের দাম বাজারের দাম না কমলে ইলিশ কম দামে ব্যস্ত চাইলে বাইরে যেতে পারবে না, সাগরে যেতে পারবে না। মৎস্য অবতরণ কেন্দ্রের তথ্য মতে নিষেধাজ্ঞার পর গত 1 মাসের বেশি সময়ে পাথরঘাটায় মাছ বিক্রি হয়েছে 523 মেট্রিক টনের বেশি, যার মধ্যে ইলিশ ছিল 293 মেট্রিক টনের বেশি। মাছের উৎপাদন বৃদ্ধিতে মোহনা অঞ্চলকে অভয়াশ্রম ঘোষণা করার দাবি গবেষকদের। গভীর সমুদ্রে মাছ ধরুক, নদীর মধ্যে মাছ ধরুক, বাট মোহনা অঞ্চলটা সেফেস্ট পজিশনে যদি রাখতে পারে তাহলে পরে আমাদের এই যে সুফলটা আমরা পেতে পারতাম আরো বেশি করে সেই সুফলটা আমরা পেতে পারবো বলে আশা করি। বড়ি আবহাওয়ার কারণে আশানুরূপ মাছ না পাওয়ায় তারা নিরাপদ স্থানে ফেরত আসে, ফলে অত্র অবতরণ কেন্দ্রে মাছের অবতরণ কমে গেছে এবং সরকারি রয়্যালটি টোলও কমে গেছে। পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে মাছ বিক্রির মোট অর্থের 1.25% হারে রাজস্ব আদায় করে সরকার। সময় সংবাদ, বরগুনা। অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। উপত্যকাটিতে রোববার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত 30 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে চলমান যুদ্ধে নিজেদের 700 সেনা নিহতের দাবি করেছে তেল আবিব। রোববার গাজার আল আকসা হাসপাতালের পাশে বিমান হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। দেইর আল বালা শহর ছাড়ার নির্দেশের অল্প সময় পরই হামলা শুরু করে তেল আবিব। গেল কয়েকদিনে গাজা উপত্যকার বিভিন্ন অঞ্চল থেকে নিরীহ ফিলিস্তিনিরা এই এলাকায় এসে বিভিন্ন শরণার্থী শিবিরে অবস্থান করছিলেন। অবরুদ্ধ অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের বিমান হামলায় এই দিনও বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে গেছে, হতাহত হয়েছেন বেশ কয়েকজন। জীবন বাঁচাতে আল আকসা হাসপাতাল থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে রোগীদের। যে কোনো মুহূর্তে হাসপাতালে আক্রমণ চালাতে পারে ইসরায়েলি সেনারা, তাই আমরা সবাই চলে যাচ্ছি। আমি শেষ পর্যন্ত অপেক্ষা করছিলাম, যখন দেখলাম আমার সঙ্গে থাকা সবাই বের হচ্ছে, তাই আমিও সিদ্ধান্ত নিয়ে ফেলি। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইসরায়েলের 700 সেনা নিহত হয়েছে। রোববার 700তম সেনা হিসেবে 20 বছর বয়সী একজনের নাম প্রকাশ করে তেল আবিব। যুদ্ধে আহত হয়েছে 4350 সেনা। অন্যদিকে চলমান যুদ্ধে ইসরায়েলি বাহিনীর হামলায় 40,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আর আহতের সংখ্যা প্রায় 1 লাখ। বাস্তুচ্যুতের সংখ্যা কয়েক লাখ। রাহানুল রানা, সময় সংবাদ। ভিসা জটিলতা, মিশনগুলোতে হয়রানি, লাশ পরিবহনে বিড়ম্বনা সহ প্রবাসীদের সমস্যা নিরসনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আমিরাত প্রবাসীরা। প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত নতুন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। রেমিটেন্সের গতি প্রবাহ বেগবান করতে সমস্যাগুলো নিরসন খুবই জরুরি বলে মনে করেন প্রবাসীরা। শিবলিয়া সাদিকের রিপোর্ট। সরকার পরিবর্তনের পর রেমিটেন্স প্রবাহ আগের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। নতুন সরকারের প্রতি রেমিটেন্স যোদ্ধাদের এই আস্থার জায়গাটি ধরে রাখার জন্য তাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা নিরসনে অন্তর্বর্তী সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন। এ ব্যাপারে সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের দৃষ্টি আকর্ষণ করেছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা। সম্প্রতি দেশের বিভিন্ন সমস্যার কারণে আমরা প্রবাসীরা এই রেমিটেন্স পাঠাইতে পারি নাই। এখন আমরা আবার সকলেই মোটামুটি চালু করছি রেমিটেন্স বৈধ পথে ব্যাংকের মাধ্যমে দেশে রেমিটেন্স পাঠাই দিচ্ছি। ভবিষ্যতে এটা আরো বৃদ্ধি পাবে। আমাদের মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টার সংযুক্ত আরব আমিরাত সফরের মাধ্যমে এই দেশের সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক করে এই সমস্যাগুলোর সমাধান খুব তাড়াতাড়ি করা উচিত। প্রণোদনা 2.5% থেকে 5% করা দীর্ঘদিনের দাবি প্রবাসীদের। এছাড়া ভিসা জটিলতা, লাশ পরিবহনে বিড়ম্বনা, কাস্টমসে হয়রানি সহ পরিবার পরিজনের জানমালের নিরাপত্তার বিষয়টি তারা নতুন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার কাছে তুলে ধরতে চান। নতুন সরকার যদি আমাদেরকে 5% প্রণোদনা দেয় তাহলে রেমিটেন্সের প্রবাহ কিন্তু আরো বাড়বে। আমাদের ভিসার একটা সঠিক সমাধান দরকার। প্রবাসীদের মালামাল পরিবহনে মোবাইল সহ প্রয়োজনীয় দ্রব্যাদির উপর থেকে কর প্রত্যাহার এবং বাংলাদেশ মিশনে হয়রানি বন্ধ। প্রবাসীদের প্রত্যাশা নতুন উপদেষ্টা আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো সফর করে জটিল সমস্যাগুলো চিহ্নিত করবেন। 2012 সালের পর থেকে আমিরাতে বারবার প্রবাসীরা ভিসা জটিলতা নিয়ে বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন। তারপরেও প্রবাসীরা এই দেশটি থেকে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে যোগান দিয়েছেন। এই ধারা অব্যাহত রাখতে তারা অন্তর্বর্তী সরকারের প্রতি প্রবাসীদের সমস্যা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিতে আহ্বান জানিয়েছেন। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার।
আগ্রাসী বন্যায় পানির নিচে 11 জেলা। নোয়াখালীতে রাতভর বৃষ্টিতে পরিস্থিতির আরও অবনতি। পানিবন্দী লাখ লাখ মানুষের মানবেতর জীবন, তীব্র হচ্ছে খাদ্য সংকট। বন্যার্তদের জন্য ত্রাণ নিয়ে আজও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মানুষের ভিড়। গণত্রাণ সংগ্রহে ব্যাপক সাড়া। চট্টগ্রামেও দুর্গতদের জন্য নগদ অর্থ দিচ্ছেন অনেকেই। সচিবালয়ে আনসার শিক্ষার্থীর ধাওয়া পাল্টা ধাওয়ায় সমন্বয়ক হাসনাত সহ আহত 40, বেশিরভাগই আঘাত পেয়েছেন মাথায়। খোঁজ খবর নিতে ঢাকা মেডিকেলের 3 উপদেষ্টা। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।